আর এই সকালবেলার পরিবেশটা দেখুন, জাস্ট কি সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি। আর ওই দূরে হুগলি ব্রিজ দেখা যাচ্ছে। তো এখন বাজে বেলা 8:05 আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট। লোধাশুলি জঙ্গলের কাছাকাছি আসতে দেখুন দুই দিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে একটা মালগাড়ি পাস করছে। আর গ্রাম আসতেই চারিদিকের পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর এই জঙ্গলের রাস্তার প্রতিটি বাঁকে একটা আলাদা আলাদা অনুভূতি, আর সেই অনুভূতি উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। প্রায় 500 বছর আগে শেষ সামন্তরাজ গোপীনাথ সিংহ তিনি তার রাজত্বকালে এই কনক দুর্গা মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। কথিত আছে যে এই মন্দিরেই সামন্ত রাজাদের রাজত্বকালে মানুষ বলি দেওয়ারও প্রথা ছিল। নদীটি এই দিক থেকে আসছে আর এই দিকে বয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ড্রিম জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আর এখন বাজে সকাল 6টা। আমাদের বের হতে অনেকটাই লেট হয়ে গেছে, যার কারণে বাড়ি থেকে বা আমাদের রাস্তাতে মেন রোড থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তাড়াহুড়োর মধ্যে। তো এখন আমরা আছি চৌবাগা থেকে আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করছি। আর আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঝাড়গ্রাম যাওয়ার পর আমরা ওখানে গিয়ে ডিসিশন নেব কোন দিকে যাব বা কোথায় থাকবো, কোথায় ঘুরবো, সে সব কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো এই সুন্দর ভিডিওটির উপভোগ করতে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। তো আমরা শেষমেশ মা ফ্লাইওভারে উঠে গেলাম। আর এখন অনেকটা সকাল হওয়ার কারণে রাস্তাটা পুরো ফাঁকাই আছে। যেহেতু আজ রবিবার এবং সকাল এখন 6টা মতো বাজে, সেই কারণে মা ফ্লাইওভারটা এখন খালি, কিন্তু আর ঘন্টা 3-4 পর রাস্তার অবস্থাটা কেমন হয় আশা করি যারা এখান দিয়ে চলাফেরা রেগুলার করেন তারা জানেন। আর এই সকালবেলা মা ফ্লাইওভার থেকে চারপাশের পরিবেশটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে বাঁদিকে যে ঝিলটা আছে সায়েন্স সিটির পার্কের পাশে। তো আমরা আপাতত চলেছি সামনের দিকে এগিয়ে। আর রাস্তাটা দেখুন বেশ খালি রয়েছে আজ রবিবার হওয়ার কারণে। আর আমরা এখন ডান দিকে ভিক্টোরিয়ার গেট আছে, তো ভিক্টোরিয়াকে পেছনে ফেলে আমরা সেকেন্ড ব্রিজ ধরার জন্য এগিয়ে চলেছি। আর এই সকালবেলার পরিবেশটা দেখুন, জাস্ট কি সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি। আর ওই দূরে হুগলি ব্রিজ দেখা যাচ্ছে। আর ওই দূরে দেখুন হুগলি সেতু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর আমরা যখনই কোথাও যাব বলে বের হই আর এই যখনই হুগলি সেতুতে এসে পৌঁছাই, তখন মনের মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করে, কারণ এখানে আসার পর একটা অন্যরকম ফিলিংস মনের মধ্যে তৈরি হয়। আর আমাদের বাঁ দিকে দেখুন গঙ্গা বয়ে যাচ্ছে সকালবেলা, দেখতে দৃশ্যটা বেশ অসাধারণ লাগছে। আর ঘুমন্ত কলকাতাকে পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপাতত এই হুগলি সেতু ব্রিজের উপরের দৃশ্যটাকে উপভোগ করতে করতে আমরা চলেছি সামনের দিকে। লাস্ট টাইম আমরা যখন বিষ্ণুপুর আর মুকুটমণিপুর ঘোরার পর বাড়ি ফিরছিলাম, তো এই হুগলি সেতু ব্রিজে আসার পরেই আমাদের পেছনের টায়ার লিক হয়ে গেছিল। তো তখন বাজে রাত 12টা। তো সেই অবস্থাতেই আমরা মানে আমি আর আমার ওয়াইফ দুজন এই হুগলি সেতু ব্রিজের উপর থেকে পাংচার টায়ার নিয়ে বাড়িতে ফিরেছিলাম, প্রায় 30 থেকে 35 কিলোমিটার রাস্তা। কারণ কিছু করার ছিল না তখন, ওই রাত্রিতে কোনো দোকানও খোলা ছিল না। তো আজকে চলেছি। আর আমরা পেট্রোল ভরতে ভুলে গেছিলাম কাল রাতে, তো জানি না সিগন্যাল তো দিচ্ছে গাড়িতে আর পেট্রোল নেই।
আর বলতে না বলতেই আমাদের গাড়ির পেট্রোল এখন শেষ হয়ে গেছে। দেখি এখানে কোনো জায়গা থেকে পেট্রোল পাই কি না। আর আমার বন্ধু ও আবার কিছুটা দূর হেঁটে গিয়ে পেট্রোলটা আনলো একটা পাম্প থেকে। আজকের জার্নির প্রথম টোলগেট পার হচ্ছে আমরা এখন। আর আমরা এই কোনা এক্সপ্রেস ধরেই চলবো, তারপরে কলকাতা টু চেন্নাই হাইওয়ে ওইটাই ধরে পুরোটা রাস্তা যেতে হবে আমাদেরকে। আর নবান্নটা পার হয়ে কিছুটা দূর আসার পরে একটা পেট্রোল পাম্প পেয়ে গেলাম। এখান থেকেই ফুয়েল ভর্তি করে নেব, তারপর সামনের দিকে এগিয়ে যাব। আমাদের তেল ভরা কমপ্লিট, 800 টাকার তেল ভরেছি। আর তার আগে সেকেন্ড ব্রিজের ওখানে 100 টাকা তেল ভরেছিলাম। তো টোটাল আপাতত 900 টাকার তেল ভরে চলেছি। আজকের জার্নি 2 নম্বর টোলগেট ধুলাগড় টোলগেট পের হয়ে গেলাম। তারপরে এই সামনের দিকে দেখব এখানে অনেক রাইডাররা দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে দেখছি ভিড়টা অনেক কম আছে, হয়তো আগে বেরিয়ে গেছে কিংবা পরে যাবে। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর হাইওয়ের রাস্তাটা দেখুন, একদম পুরো মাখনের মতো রাস্তা। এই রকম রাস্তাতে সত্যি বলতে সারা দিন জার্নি করতেও কোনো কষ্ট হয় না। আর এই নাজারা দেখতে দেখতে আমরা চলেছি। আর এখানে কিছু বাচ্চারা রাইডারদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তো এখন বাজে বেলা 8:05 আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট। আপাতত রূপনারায়ণ ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, ট্রেনের অপেক্ষা করছি যদি ওই ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন যায়, কারণ ট্রেনটা গেলে দেখতে অসাধারণ লাগে। তো সকালবেলার এই রূপনারায়ণ নদীর উপর আর কোলাঘাটের নাজারাটা দেখুন, শুধু অসাধারণ সুন্দর একটি পরিবেশ। আর এখানে অনেক বাইকাররা এসে দাঁড়িয়ে আছে, তার মধ্যে আমরাও যাচ্ছিলাম, তো একটু দাঁড়িয়ে গেলাম। নদীটা এখন জল অনেক নিচে। তো এই কোলাঘাট ব্রিজে দেখছি অনেকেই ফটো তুলছে, তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি ফের। আমরা কোলাঘাট পার হয়ে কিছুটা দূর আসার পর, মানে ডেবরা টোল প্লাজার কিছুটা আগে, এই একটা দোকানে এখানে একটু চা খেয়ে নিলাম, কারণ সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি। তো একটু চা বিস্কুট খেয়ে আবার রওনা হচ্ছে। এখন আমরা আছি ডেবরা বাজার। ডেবরা বাজার থেকে এবার ফের ঝাড়গ্রামের দিকে যাচ্ছি। চলে এসেছি আমরা এখন আজকে জার্নির 3 নম্বর টোলগেট ডেবরা টোলগেটে। তো আমরা এই ডেবরা টোলগেট পার করে এবার আর কিছুটা দূর পরেই সম্ভবত মেদিনীপুর পড়বে, তো আমরা মেদিনীপুরের দিকে এগিয়ে যাব। আর আমরা ডেবরা পার করার পরেই দেখছি চারিদিকের পরিবেশও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ডেবরা পর্যন্ত দেখছিলাম ওয়েদার অনেকটা কুয়াশাচ্ছন্ন ভাব ছিল, কিন্তু এখন এই মেদিনীপুরের দিকে যাচ্ছি, দেখুন চারিদিকের পরিবেশটা, দুই দিকে শুধু ক্ষেত আর সবুজ ক্ষেত, আর মাঝখান দিয়ে এই কলকাতা টু চেন্নাইয়ের রাস্তা, অসাধারণ রাস্তা। আর আমরা এখন খড়গপুর পার হয়ে কিছুটা দূর আসার পর একটা সিন দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না, সিনটা দেখাচ্ছি তোমাদেরকে। লোধাশুলি জঙ্গলের কাছাকাছি আসতে দেখুন দুই দিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে একটা মালগাড়ি পাস করছে। আর আমরা ওইখানটায় এসে যেতে যেতে দাঁড়িয়ে গেলাম, কারণ দেখতে এতটাই ভালো লাগছে। দেখুন সেই অনেকটা হিন্দি সিনেমা কয়লা সিনেমার কথা মনে করে দেয়। আর দেখুন গাছগুলো যেন পুড়ে পুড়ে আছে, এরকম জঙ্গলের গাছগুলো, আর তার মাঝখান দিয়ে এই মালগাড়িটা পাস করছে। খুবই সুন্দর লাগছে দেখতে, একটা মানে সাসপেন্স আছে এর মধ্যে, যার কারণে একটু দাঁড়িয়ে গেলাম। আর এখন ঘড়িতে টাইম প্রায় 10টা। তো আমরা এবার এগিয়ে যাব সামনের দিকে, কারণ এখনও অনেকটা পথ যেতে হবে আমাদেরকে। আর এদিকে গরমও দেখছি অনেক বেশ ভালো রকম,
কারণ এখানে পাহাড়ি বা লাল মাটি এলাকার হওয়ায় মানে গরমটা একটু বেশি। তো এই লোদাশুলির জঙ্গল বাঁ হাতে আমাদের, ডান দিকে দেখছি খালি, কিন্তু বাঁ দিকে বেশ জঙ্গল মতো আছে। লোদাশুলি জঙ্গল আমরা পার হয়ে আস্তে আস্তে ঝাড়গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই লোদাশুলি এলাকাটা কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা এলাকা। এখানে বাজার বলতে বেশ অনেক দূর দূর গেলে তারপরে বাজার দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরা এখন এই লোদাশুলি থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছি। আর আমাদের এই সামনে দেখতে পাচ্ছেন কলকাতা টু চেন্নাই রোড ছেড়ে দিলাম, দিয়ে আমরা এই বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম, নিয়ে এইবারে যাব ঝাড়গ্রামের দিকে। এই ব্রিজের নিচে, ওভারব্রিজের নিচে দিয়ে ডান দিকে এবার আমাদের ক্রস নিতে হবে। তো এই টার্ন নিয়ে আমরা এবার ঝাড়গ্রামের দিকে রওনা হব। তো এখন প্রচণ্ড গরম, তো সেই কারণে ভাবলাম এখানে একটু 2 মিনিট রেস্ট নেব। প্রচণ্ড গরমের কারণে আমরা এই ব্রিজের নিচে একটা কাকার কাছ থেকে একটু রস খেয়ে দিচ্ছি। এই ডান দিকে ব্রিজের নিচে দিয়ে ক্রস করে নিয়ে কিন্তু ঝাড়গ্রামের দিকে যাচ্ছি আমরা। এখানে লেখা আছে ঝাড়গ্রামে আপনাকে স্বাগত। ঝাড়গ্রাম আসতেই চারিদিকের পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমরা ঝাড়গ্রাম থেকে এখনও 10 কিলোমিটার দূরে রয়েছি, কিন্তু তার আগেই দেখুন চারিদিকে জঙ্গল। আর এখানে কিছু মাটির বাড়ি আর কিছু কিছু বোর্ড মারা আছে, যেখানে এলিফ্যান্ট ক্রসিং জোন দেখাচ্ছে। মানে এখানে হাতি পারাপারও হয়, সম্ভবত রাতের দিকে হতে পারে। আর আমরা ঝাড়গ্রাম পৌঁছানোর আগেই ফার্স্ট পেট্রোল পাম্প পেলাম। তো এখানেই আমরা পেট্রোল কিছুটা ভরে নেব, তারপরে সামনের দিকে এগিয়ে যাব। আর এই ট্রিপে কত টাকার পেট্রোল লাগছে, সব সেই খরচা, কত টাকার হোটেল লাগছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা কলকাতা থেকে আসার সময় 2 জায়গায় পেট্রোল ভরেছিলাম, এক জায়গায় 800, এক জায়গায় 500, আর এখানে ফের 550 টাকার তেল নিয়ে নিলাম। আর আমরা এখন যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এই জঙ্গলটির নাম হচ্ছে শালবনী জঙ্গল। সম্ভবত শালবনের জঙ্গল হওয়ার কারণে এর নাম হয়েছে শালবনী জঙ্গল। তো এই নিরিবিলি পরিবেশের মধ্যে দিয়ে, আর দুই দিকের পরিবেশটা দেখুন, শুধু দুই দিকে জঙ্গল, যত দূর চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল। তার মধ্যে দিয়ে, তার মাঝখান দিয়ে এক পাকা রাস্তা, সেখান দিয়ে চলেছি আমরা। আর এই জঙ্গলের রাস্তার প্রতিটি বাঁকে একটা আলাদা আলাদা অনুভূতি, আর সেই অনুভূতি উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। অ্যাকচুয়ালি প্রতিদিন সেই একই রুটিন, অফিস, ঘর, এই করে করে মাথাটা পুরো হ্যাং হয়ে গেছিলো। তাই দরকার ছিল কিছুটা ফ্রেশ অক্সিজেনের, আর সেই কারণেই এত দূর থেকে ছুটে আসা। তো সত্যি বলতে এই রাস্তাতে আসার পর মনে হচ্ছে ভাগ্যিস এসেছিলাম এখানে, কারণ এই রকম সুন্দর একটি মন ভালো করা পরিবেশের মধ্যে দিয়ে যেতে যে কি অসাধারণ লাগছে সেটা বলে বোঝানোর নয়। আর জঙ্গলের মধ্যে কিছু দূর অন্তর অন্তর এইরকম এলিফ্যান্ট ক্রসিং জোনের পোস্টার মারা আছে। সম্ভবত এই জায়গাগুলো দিয়ে রাতের দিকে হাতি বা হরিণ বা বন্য জন্তু জানোয়ার যা আছে সেগুলো পারাপার করে। বরাবর সোজা চলে গেলে আমরা পৌঁছে যাব ঝাড়গ্রাম সিটিতে। তো আমরা ঝাড়গ্রাম সিটিতে যাব না, আমরা বাঁদিকে টার্ন নিয়ে জামবনি রাস্তা ধরে এগিয়ে যাব কনক দুর্গা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো কনক দুর্গা মন্দিরে যাওয়ার পর তারপরে ডিসিশন নেব বেলপাহাড়িতে কখন যাব। আপাতত কনক দুর্গা মন্দিরে চলুন এগিয়ে যাই। সুন্দর পরিবেশের মাঝখান দিয়ে আমরা চলেছি কনক দুর্গা মন্দিরে। আর এই কনক দুর্গা মন্দিরের সাথে ঝাড়গ্রামের ইতিহাসের অনেক কিছু জড়িত। আমরা এখন চলে এসেছি কনক দুর্গা মন্দিরের গেটে। আর এই দেখুন দুই দিকে জঙ্গল আর তার মাঝখান দিয়ে রাস্তা। ফের কিছুটা আসার পর আর একটা গেট পড়লো। তো এই গেটটা পার হয়ে বাইকটা পার্কিং করে রাখবো। আমরা আস্তে আস্তে কনক দুর্গা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে গাড়ি পার করার জন্য জায়গা আছে, বাইক পার করতে 20 টাকা করে টিকিট। কনক দুর্গা মন্দিরের মধ্যে
দেখুন যেতে গেলে প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, মাঝখান দিয়ে রাস্তা। আর এখানে বিভিন্ন টাইপের গাছপালা আছে যেগুলো ঔষধি গাছ নামে পরিচিত। আর প্রত্যেকটা সায়েন্টিফিক নাম প্রত্যেক গাছেদের দেওয়া আছে। যেমন এটা আছে দেখুন কেলিকদম, এরকম অনেক টাইপের গাছ আছে। আর আমরা এই দুই বন্ধু আপাতত সেই কলকাতা থেকে সকাল 6টার সময় বের হয়েছি, আর এখন বাজে প্রায় 11টা। এই সবে কনক দুর্গা মন্দিরে এসে পৌঁছালাম। এবার এখানে কিছুক্ষণ টাইম কাটাবো, আর যতটা পারি এই কনক দুর্গার মন্দিরের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। তো তার জন্য আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে হাতির কিছু স্ট্যাচু করা আছে দেখছি, এদিকে হরিণের কিছু স্ট্যাচু আছে। এখন চলে আসলাম কনক দুর্গা মন্দিরের সামনে, আর বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু এই মন্দির প্রাঙ্গণ বা মন্দিরের চারপাশে অনেক গাছপালা হওয়ায় এখানটায় বেশ অনেকটাই গরমটা কম আছে। তো কোনো একটা জায়গাতে বসে একটু রেস্ট নেব, তারপর এই কনক দুর্গা মন্দিরটা ঘুরে দেখব এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যতটা সম্ভব আপনাদের জানানোর চেষ্টা করব। প্রায় 500 বছর আগে শেষ সামন্তরাজ গোপীনাথ সিংহ তিনি তার রাজত্বকালে এই কনক দুর্গা মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। আর সেই সময় এই মন্দিরের যে মূর্তি ছিল সেটা পুরোপুরি সোনারই মূর্তি ছিল, কিন্তু পরবর্তীকালে সেই মূর্তিটি চুরি হয়ে যায়। তো আছে যে এই মন্দিরেই সামন্ত রাজাদের রাজত্বকালে মানুষ বলি দেওয়ারও প্রথা ছিল, যেটি পরবর্তীকালে অবশ্য বন্ধ হয়ে যায়। কিন্তু একবার চিন্তা করে দেখুন, জাস্ট মানে যে এখন যেখানে আছি এখানে একটা সময় মানুষ বলি দেওয়া হতো। তো আমরা এখন আছি কনক দুর্গা মন্দিরে, আর মন্দিরে পূজা মায়ের পায়ে প্রণাম করে আমরা এই মন্দির প্রাঙ্গণেরই একটি বেদি টাইপের আছে, আমরা এখানে দাঁড়িয়ে কিছু রেস্ট নিচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ, আর এখানটা বেশ ভালো অনেক গাছপালা হওয়ায় অনেকটা ঠান্ডা আছে। সমসাময়িক যে মন্দির এবং যে মন্দিরের যে মূর্তি সেটি সম্ভবত সোনার ছিল, সেই মূর্তিটি চুরি হয়ে গিয়েছিল। এটি পরবর্তীকালে ফের নতুন করে এই মন্দিরটি তৈরি হয়। এটা কিন্তু পুরাতন মন্দির না, এটি নতুন করে ফের সংস্কার করে তৈরি করেছে। তো এই মন্দির চত্বরে আমরা কিছুক্ষণ বসে আছি, আর মন্দির চত্বর দেখুন সবাই আজকে রবিবার যেহেতু সেহেতু ট্যুরিস্ট এসছে অনেক, আর এখানে অনেকেই পূজা দিচ্ছে। আর যারা পূজা দিতে ইচ্ছুক দেখুন বাইরে প্রচুর দোকান আছে, পূজা সামগ্রী পেয়ে যাবেন, আপনারা এখানে পূজাও দিতে পারেন। আর এখানে মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ, সে কারণে আমরা মন্দিরের ভিতরে ছবি তুলছি না। আমরা চেষ্টা করছি যতটা পারি আপনাদের দেখানোর। দেখুন এখানে অতিথি নিবাসও আছে, কিন্তু ওটা বন্ধ আছে। এটা হচ্ছে অতিথি নিবাস, এটা বন্ধ আছে। আর এই হচ্ছে মন্দিরের মেন গেট। আমরা এই মন্দিরে গিয়েছিলাম, গিয়ে একটু পূজা দিয়েছি। মন্দির থেকে নেমেই কিছুটা দূরে রয়েছে ডুলুং নদী, আমরা ওখানে যাব। আর আমরা আস্তে আস্তে ডুলুং নদীর তীরে যাচ্ছি। আর অনেকে এখানে দেখছি স্থানীয়রা এখানে স্নান করছে, যেহেতু এখন 12:30 বাজে। দুপুরবেলা এখানে অনেকেই স্নান করছে দেখছি। নদীটি এই দিক থেকে আসছে আর এই দিকে বয়ে যাচ্ছে। চল, এতটা গরম, আমাদের কাছে কিছু থাকলে আমরাও স্নান করে নিতাম। কথিত আছে যে সামন্ত রাজাদের আমলে কনক দুর্গা মন্দিরে যখন নরবলি দেওয়া হতো তখন তারই রক্তগুলো এই নদীতে এসেই পড়তো। চিল্কিগড়ের সামন্ত রাজাদের কনক দুর্গা মন্দির এবং এই ডুলুং নদীর সম্পর্কিত যে ইতিহাস সেটা সংক্ষেপে যতটা পারলাম আলোচনা করলাম। এইবার আমরা এখান থেকে বেলপাহাড়ির দিকে যাব, কিন্তু এই ভিডিওটি যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং ভিডিওটা সাবস্ক্রাইব করুন প্লিজ, কারণ আপনাদের একটা লাইক এবং এই ভিডিওটা সাবস্ক্রাইব করা আমাদের অনেকটা এনার্জি যোগায়।
তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।